প্রত্যেককে গুড ইভিনিং। আজকে 21 তারিখ 21শে মার্চ 2025। আজকে থেকে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের সমস্ত যে প্রোজ, পোয়েট্রি, এছাড়াও র্যাপিড রিডার এবং গ্রামার ও আনসিন প্যাসেজ যেগুলো রয়েছে সবগুলো আমি আজ থেকে শুরু করলাম। অর্থাৎ আজকে থেকে আমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের যাত্রা শুরু হলো। তো প্রথম ভিডিওতেই আমি তোমাদের ক্লাস 11 এর পুরো সিলেবাস সম্পর্কে বলেছি। তো একটু তোমাদের বলি, তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। 40 নম্বরের পরীক্ষায় পুরোটাই হবে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে 4টি করে অপশন থাকবে, তোমাকে সঠিক অ্যান্সারটি বেছে নিয়ে তার পাশে যে বক্স থাকবে সেই বক্সে তোমাকে টিক চিহ্ন দিতে হবে। এই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার প্যাটার্ন। এবার এই সেমিস্টারে কি কি থাকবে, কি কি বিষয় রয়েছে, সব কিন্তু আমি আমার যে সিলেবাসের ভিডিওটা রয়েছে, এর আগের ভিডিওটা, তাতে আলোচনা করা আছে। আমার যে ইংলিশ ক্লাস এই যে চ্যানেল, এই চ্যানেলে তোমরা প্রথমেই পেয়ে যাবে প্লেলিস্ট ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের। সেখানে গিয়ে তোমরা তোমাদের সকল ভিডিও পেয়ে যাবে। চ্যানেলের সঙ্গে থাকলে তোমরা প্রতিদিন যেভাবে সিস্টেমেটিক্যালি একটা টিউশনে পড়ানো হয়, একইভাবে কিন্তু চ্যানেলেও পড়ানো হবে। তো যারা শুধুমাত্র চ্যানেল থেকেই পড়বো এরকম ভাবছো, তারা অবশ্যই আমার এই ইংলিশ ক্লাস এই চ্যানেলটির সঙ্গে থাকতে পারো। তোমরা যখনই আমার ভিডিও দেখবে অবশ্যই সঙ্গে একটা নোটবুক রাখবে, অর্থাৎ তোমাদের ইংলিশের যে একটা খাতা করবে বা নোটবুক করবে সেটা রাখবে, আর হাতের কাছে একটা পেন অবশ্যই রাখবে। সেগুলো নোট করে নিলে তোমাকে আর বই খোলার দরকার হবে না, এমনকি কোনো বই কেনারও প্রয়োজন হবে না। তো দেখো, এই হচ্ছে তোমাদের ইংলিশ বি। এই ইংলিশ বি বইয়ের মানে অ্যাপিয়ারেন্স, চেহারা। তোমরা যখন প্রথম বই পাবে এরকম তোমরা তার কভার পাবে, ঠিক আছে? তো আমরা চলে যাব একেবারে পেজ নাম্বার 12, যেখানে রয়েছে প্রথম আমাদের ক্লাস 11 এর প্রোজ, যার নাম হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এই প্রোজটা আমি 5টা পার্টে কমপ্লিট করব। প্রত্যেকটা প্রোজ আমি 5টা করে পার্টে কমপ্লিট করব। আর পোয়েট্রি যেগুলো রয়েছে, ভার্স, সেগুলো একদিন করে লাগবে, অর্থাৎ 3 দিন। তাহলে 15 দিন লাগবে তোমার প্রোজে, আর 3 দিন লাগবে তোমার পোয়েট্রিতে। 18টা ক্লাস তোমরা এখান থেকে পরপর পাবে। তারপরে যেগুলো রয়েছে র্যাপিড রিডার বা গ্রামারের ক্লাস এবং যে সমস্ত আনসিনের ক্লাস, সেগুলো তো পেয়েই যাবে। তো দেখো, আমরা পড়তে চলেছি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তো প্রথমে বলি, এই অ্যাস্ট্রোলজার মানে কি? অ্যাস্ট্রোলজার আর অ্যাস্ট্রোনমার এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখো, যখন গল্প পড়বা তখন গল্পটাকে ভালো করে বুঝতে হবে। একবার যদি গল্পটাকে ভালো করে বুঝে নাও, তাহলে আর দ্বিতীয়বার ভিডিও দেখারও প্রয়োজন নাই। রিডিং পড়ে নিলেই কিন্তু তোমাদের এমসিকিউ এর অ্যান্সার হয়ে যাবে। তাই ক্লাসগুলো মন দিয়ে শোনো। অ্যাস্ট্রোনমার মানে হলো যারা অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করে। অ্যাস্ট্রোনমি নিয়ে যারা কাজ করে তাদেরকে কি বলা হয়? অ্যাস্ট্রোনমার। এরা কি নিয়ে কাজ করে? এরা গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, তারা, পৃথিবী, সূর্য এবং এদের অবস্থান, এসব দেখে দিক নির্ণয়, এসব দেখে তারিখ নির্ণয় করা, কোন দিন পূর্ণিমা হবে, অমাবস্যা হবে, কোন দিন আকাশ মেঘলা থাকবে, বা কোন দিনে কোন কোন তারিখে কি কি কাজ হতে পারে, কোন দিনটা শুভ, কোন দিনটা অশুভ, এই সমস্ত দিনগুলো অ্যাস্ট্রোনমাররা কিন্তু করে। তাহলে ওদের কাজ হচ্ছে গ্রহ, নক্ষত্র, তারা নিয়ে। এবার আর একটা তোমার মানে আমাদের পড়াশোনার দিক বলতে পারো, এই অ্যাস্ট্রোনমার থেকেই এসছে, সেটা হলো অ্যাস্ট্রোলজি। কি বললাম? অ্যাস্ট্রোলজি। দেখো, অ্যাস্ট্রোলজি, এই অ্যাস্ট্রোলজি কারা? এদেরকে বাংলায় বলা হয় জ্যোতিষী।
মানে এরা কি করে, এদের কাজ হলো গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে এবং তোমার জন্মের তারিখ, তার বিভিন্ন রাশি, তারপরে তার বার, আরো অনেক কিছু দেখে তোমাকে স্থির করে তোমার ভবিষ্যৎ কি হবে, তোমার কি কি করা উচিত, তোমার কি কি করা উচিত নয়, তুমি কোন পথে চললে সফলতা পাবে। তো এই অ্যাস্ট্রোলজি নিয়ে যারা কাজ করে তাদেরকে আমরা বলি অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার, ঠিক আছে, এদেরকে বাংলায় বলি জ্যোতিষী। তাহলে তোমরা দেখেছো রাস্তাঘাটে বিভিন্ন জ্যোতিষী বিভিন্ন জায়গায় বসে পড়ে এবং তারা ভূত ভবিষ্যৎ সব বলতে পারে, অতীতে কি হয়েছিল, ভবিষ্যতে কি হবে, বর্তমানে কি করছো তুমি, সব তোমার বলে দেবে এবং তুমি মুগ্ধ হয়ে শুনবে এবং তুমি তাকে পয়সা দেবে, চলে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু এই অ্যাস্ট্রোলজার যারা হয় তারা একটা ব্যবসায়ী। যেমন বিভিন্ন পেশার মানুষ রয়েছে, তেমনি অ্যাস্ট্রোলজি নিয়ে যারা পড়ে বা যারা পড়াশোনা করে কাজগুলো করে তারা অ্যাস্ট্রোলজার হয় এবং সেটা একটা প্রফেশন। সেটা একটা প্রফেশন। প্রফেশন মানে কি বলো? প্রফেশন মানে হলো পেশা। পেশা যে টিচিং করে, আমি কি করি, টিচিং করি, তো আমার পেশা টিচার, আমি একজন টিচার। যে ডাক্তারি করে সে ডক্টর, যে তোমার কাঠের কাজ করে কার্পেন্টার, তো যে চাষের কাজ করে সে ফার্মার, এটা তার পেশা, তার প্রফেশন, ঠিক আছে। তো এই অ্যাস্ট্রোলজারকে নিয়েই কিন্তু আমরা পড়বো, ঠিক আছে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটার নাম। একটি অ্যাস্ট্রোলজারের অর্থাৎ জ্যোতিষীর দিন লিখেছেন কে? বিখ্যাত লেখক আর কে নারায়ণ। আর কে নারায়ণের সম্পর্কে আমরা প্রথম থেকেই পড়ে এসেছি। যখন থেকে আমরা ইংলিশ নিয়ে পড়ছি ক্লাস 5, 6, 7 থেকে আর কে নারায়ণকে ছাড়া চলেই না। এই আর কে নারায়ণ একটু বলে দেই, দক্ষিণ ভারতের একজন বিখ্যাত ইংলিশ রাইটার, কিন্তু ইনি ভারতীয় লেখক, ইন্ডিয়ান বাট ইংলিশ রাইটার। আর কে নারায়ণের সময় অনেকে ছিলেন, যেমন মুলকরাজ আনন্দ, রাজা রাও, এরা বিভিন্ন ওই সময় সমসাময়িক লেখক ছিলেন যে সময় ইংলিশে লিখতেন এরা। তো সেই সময়ে বিখ্যাত লেখক লিডার ছিলেন এই আর কে নারায়ণ, একজন লিডার ছিলেন। তিনি যা লিখে গেছেন দুর্দান্ত সমস্ত গল্প লিখে গেছেন। তার মধ্যেও যতগুলো গল্প আমরা বিভিন্ন সিলেবাসে পাই, তো তার সেই মূল যে গ্রন্থ সেটা হচ্ছে মালগুড়ি ডেজ। কি? মালগুড়ি ডেজ। মালগুড়ি ডেজ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, তাই লিখে নিতে হবে। এটা একটা গ্রন্থ, কিছু গল্প সংকলন, স্টোরি। সেই গল্প সংকলন কে লিখেছেন? আর কে নারায়ণ লিখেছেন। তো সেই গল্প সংকলন থেকেই কিন্তু নেওয়া হয়েছে এই গল্পটা, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এবার আর একটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, সেটা কি? সেটা হলো আর কে নারায়ণের পুরো নাম কি? এটা কিন্তু পরীক্ষায় আসে। আর কে নারায়ণের পুরো নাম তো বুঝতেই পারছো, দেখো, রাশিপুরাম। রাশিপুরাম আমি পরপর লিখছি। কৃষ্ণস্বামী, কৃষ্ণস্বামী, রাশিপুরাম কৃষ্ণস্বামী আয়ার, আয়ার নারায়ণ স্বামী, নারায়ণ স্বামী। ভাবো এনার পুরো নামটার কথা ভাবো একবার। রাশিপুরাম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী, এই নামটা নোট করে নেবে, ঠিক আছে। এই নামটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসবে। তাহলে যদিও এনার এত বড় নাম, তবুও এনাকে সবচেয়ে ভালোভাবে, আমরা বেটার নন বলতে পারি, ভালোভাবে চেনা যায় আর কে নারায়ণ নামে, ঠিক আছে। তো আর কে নারায়ণের লেখা মালগুড়ি ডেজ থেকে নেওয়া যে গল্প তোমাদের সিলেবাসে রয়েছে, সেই গল্পের নাম হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, একটি জ্যোতিষীর দিন। এই গল্পটা আমরা এবার লাইন বাই লাইন ব্যাখ্যা করতে চলেছি। তোমরা মনোযোগ দিয়ে গল্পটা শোনো। দেখো, প্রত্যেকটা লাইন আমাদের বুঝতে হবে, লাইনের গঠন বুঝতে হবে সেন্টেন্সের, না হলে কিন্তু তোমরা যতই পড়ো তোমরা কিন্তু লাইনের গঠন বুঝতে না পারলে নিজে নিজে পড়তে পারবে না। তাই ভিডিও একবার দেখো, ভালো করে দেখো,
হোক সেটা 5টা ক্লাস, 6টা ক্লাস, 7টা ক্লাস, কিন্তু মনোযোগ দিয়ে শোনো। একসঙ্গে একেবারে পুরো একটা ক্লাসে পুরো ভিডিও শেষ করে দিলাম আর তোমরা পড়ে নিলে, এভাবে কিন্তু চলবে না। শর্টকাট রুলস কিন্তু আমার এই যে চ্যানেল রয়েছে আমার ইংলিশ ক্লাস, এই চ্যানেলে তোমরা ভিডিওগুলো দেখবে অন্যান্য ক্লাসের। শর্টকাট রুলস আমার জানাও নেই, আর আমি শর্টকাট রুলসে পড়াইও না। ভালো করে দেখো। পাংচুয়ালি, পাংচুয়ালি মানে কি? পাংচুয়াল কাকে বলি আমরা? যে ব্যক্তি খুব পাংচুয়াল কাকে বলবো? যে সময়ানুবর্তী, সঠিক সময় স্কুলে যায়, যে সঠিক সময় স্কুল থেকে আসে, সে পাংচুয়াল টিচার। যে একজন ব্যাংকে কাজ করে, ব্যাংক কর্মী, যার 10টার সময় যাওয়ার কথা, সে 10টার মধ্যেই ব্যাংকে যায়, আর 5টার আগে তার ছুটি হয় না, 5টার আগে সে বেরিয়ে আসে না, সে পাংচুয়াল। কোনো ব্যক্তি ঘুম থেকে 5টাতেই ওঠে, তার আগে পরে উঠবে না, 5টাতেই উঠবে, সে পাংচুয়াল। কোন ছেলে মেয়ে, স্টুডেন্ট, তোমরা যারা, মিথ্যে কথা বলছি তোমরা জানো, এটা একদম 100% মিথ্যে কথা। তো তোমরা একদম পাংচুয়াল, যে প্রত্যেক দিন 5 ঘন্টা পড়বে, এটা তোমরা পাংচুয়াল। সকালে 2 ঘন্টা, রাত্রে 3 ঘন্টা, ঠিক আছে? এটা কিছু মনে করো না, মিথ্যে কথা। যাই হোক, তোমরা পাংচুয়াল নাও। তো দেখো, পাংচুয়ালি মানে একেবারে নিয়মানুবর্তী ভাবে এবং সময়ানুবর্তী ভাবে, অর্থাৎ সে কোনো মিস করে না। মিস করার কারণও নেই, কারণ মিস করলেই তার ব্যবসা গুটিয়ে যাবে, আর ব্যবসা গুটলেই তার পরিবার খেতে পারবে না। তাই পাংচুয়ালি অ্যাট মিড ডে। মিড ডে মানে কি? তোমরা মিড ডে মিল খেয়েছো? মিড ডে মিল মানে কি? দুপুর বেলার খাবার। তাহলে অ্যাট মিড ডে মানে কি? দুপুর বেলা। তাহলে পাংচুয়ালি অ্যাট মিড ডে মানে তোমার সময়ানুবর্তী ভাবে দুপুর বেলায়। বোঝা গেল? হি ওপেন্ড, আমি কারোর নাম পেলাম না, এটা প্রোনাউন পেলাম হি। ওপেন্ড মানে খুলতো, ওপেন মানে খোলা, এর 2 নম্বর ফর্ম কি? ওপেন্ড, ভার্বের 2 নম্বর ফর্ম, ঠিক আছে? তাহলে সে খুলতো, কি খুলতো? হিজ ব্যাগ, তার ব্যাগ খুলতো। অ্যান্ড, এবং স্প্রেড আউট, স্প্রেডের 1 নম্বর স্প্রেড, 2 নম্বর স্প্রেড। স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, স্প্রেড আউট মানে কোনো কিছুকে ছড়িয়ে দেওয়া, বিছিয়ে দেওয়া। সে বিছিয়ে দিত, কি বিছিয়ে দিত? হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট মানে কি? ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি। আর প্রফেশনাল ইকুইপমেন্ট মানে কি? তার ব্যবসার কাজে দরকার যে সমস্ত যন্ত্রপাতি, সেগুলোকেই বলবো প্রফেশনাল ইকুইপমেন্ট, ব্যবসায়িক যন্ত্রপাতি। যেমন একজন নাপিতের প্রফেশনাল ইকুইপমেন্ট কি? ছুরি, কাঁচি, ব্লেড, রেজার, তারপর তোমার বিভিন্ন ক্রিম, তারপরে তোমার ডেটল, এগুলো তার কি? প্রফেশনাল ইকুইপমেন্ট। একজন ডাক্তারের কি হতে পারে? যে একজন সার্জন, তার ছুরি, কাঁচি, বিভিন্ন রকমের সরঞ্জাম থাকে, সেগুলো লাগে। একজন টিচারের কি হতে পারে? পেন হতে পারে, পেপার হতে পারে, বই হতে পারে, ডিজিটাল বোর্ড হতে পারে, এগুলো আমার প্রফেশনাল ইকুইপমেন্ট। তাহলে এখান থেকে কি পড়লাম? এইটুকুর মধ্যে পাংচুয়ালি, একদম নিয়ম করে, স্বাভাবিক বাংলায় বুঝে নাও, নিয়ম করে অ্যাট মিড ডে, দুপুর বেলা, হি ওপেন্ড হিজ ব্যাগ, সে তার ব্যাগটিকে খুলতো, অ্যান্ড স্প্রেড আউট, ছড়িয়ে দিত, হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার ব্যবসায়িক যন্ত্রপাতি। হুইচ কনসিস্টেড অফ, দেখো কনসিস্টেড অফ মানে কি? কনসিস্টেড অফ মানে কোনো কিছুকে অন্তর্ভুক্ত করে নেওয়া। যেমন ধরো তোমার ব্যাগের মধ্যে যে সমস্ত জিনিস রয়েছে, তার মানে তোমার ব্যাগটা সেই জিনিসগুলোকে কনসিস্ট করে নিয়েছে। ধরো তুমি ধরো একটা, তোমার কাছে কি বলবো, ধরো তোমার কাছে একটি ব্যাগ বাদ দিয়ে, কি বলবো, ব্যাগ বাদ দিয়ে ধরো ঝোলা আছে, ঝোলা বলতে পারি, এটাও একটা ব্যাগ। তোমার কাছে বস্তা আছে, ঠিক আছে? এবার ধরো একটা সেই বিভিন্ন রকমের নোংরা করাতে আসে, তারপরে কাগজ করাতে আসে, বিভিন্ন ভাঙাচোরা করাতে আসে, তো ব্যাগের মধ্যে সবগুলো ধরো আছে। তো ওই ব্যাগটা ওই জিনিসগুলোকে কনসিস্ট করে নিয়েছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি হলো? হুইচ কনসিস্টেড অফ মানে যে ওই ইকুইপমেন্ট, ওই যে ব্যাগটা, যেটা যে ইকুইপমেন্ট গুলো রয়েছে, সেই ইকুইপমেন্ট গুলোর মধ্যে কি রয়েছে? এ ডজেন। ডজেন মানে কি? আমরা জানি ডজেন মানে 12টা, ঠিক আছে? কাউরি সেন্স, এবার তোমাদের মনে হবে কাউরি মানে কি? কাউরি মানে কিছুই নয়, কড়ি। কড়ি এক ধরনের তোমার অতীতকালের মানে মুদ্রা ছিল, অর্থাৎ ওটা দিয়ে জিনিসপত্র আদান প্রদান করা যেত। কড়ি এক ধরনের গাছ হয়, তার ফল হয়। তো সেই কড়িগুলো দেখবে তোমরা অ্যাস্ট্রোলজার যারা হয় তাদের কাছে থাকে।
সেটাকেই বলা হয় কৌড়ি। সে কৌড়ি শেল, সে দেখবে গোল গোল এবং মাঝে একটু ফাঁক থাকে, এরকম কৌড়ি শেল থাকবে। তার মধ্যে তাহলে কি রয়েছে, এ ডজন কৌড়ি সেল, মানে 12টা কৌড়ি সেল। এখান থেকে পরীক্ষায় আসবে কৌড়ি সেল কটা ছিল, 12টা। এ স্কোয়ার পিস অফ ক্লথ, পিস অফ ক্লথ মানে কাপড়ের টুকরো, পিস মানে টুকরো, অফ ক্লথ মানে কাপড়। আর কি রকম কাপড়টা, স্কোয়ার। স্কোয়ার মানে কি, একদম চারিদিক সমান, চার কোণা, স্কোয়ার, ঠিক আছে, বর্গাকার, বুঝতে পেরেছো? এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে কিরকম ছিল কাপড়টা, রেক্টাঙ্গুলার না ওভাল না স্কোয়ার? স্কোয়ার ছিল, বর্গাকার। উইথ, এবার এই যে কাপড় ছিল তার সঙ্গে কি ছিল, উইথ, সেখানে ছিল অবস্কিওর। অবস্কিওর মানে দুর্বোধ্য, যা বোঝা যায় না। মিস্টিক মানে রহস্যময়। চার্ট, চার্ট মানে বিভিন্ন রকমের নকশা, বিভিন্ন রকমের আঁকা ভুকা করা জিনিসপত্র লেখা, দেখবা অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীদের কাছে থাকে, যাতে সাধারণ মানুষ এটা দেখে বুঝে যায় হ্যাঁ লোকটা অনেক কিছু জানে বা গ্রহ নক্ষত্র নিয়ে ভাবে, এরকম একটা ব্যাপার। সেই চার্ট গুলো আছে অন ইট, কার উপরে আছে, ওই যে স্কোয়ার পিস অফ ক্লথ, তার মধ্যে রয়েছে ওই চার্ট গুলো রয়েছে। এর নোটবুক, অবশ্যই নোটবুক একটা থাকবেই, ঠিক আছে, নোটবুক রয়েছে। অ্যান্ড এ বান্ডেল, বান্ডেল মানে এক গোছা। পালমাইরা রাইটিং, পালমাইরা রাইটিং আবার কি, পালমাইরা মানে তালপাতা, রাইটিং মানে তালপাতায় কিছু লেখা আছে। দেখো যদিও সেই অ্যাস্ট্রোলজার যে অনেকদিন আগে লেখা হয়েছে, তবুও কিন্তু তখনও পেন কাগজ ছিল। কিন্তু এই অ্যাস্ট্রোলজাররা ওই তালপাতার রাইটিং কেন লিখতো বলতো? কারণ এটা বোঝাতে চাইতো যে সে কিন্তু তালপাতায় লেখে, মানে সে অনেক প্রাচীন কালের ধ্যান ধারণাকে ধরে রেখেছে, সেই জন্য সে অনেক জ্ঞানী গুণী, এরকম বোঝাবার জন্য সে পালমাইরা রাইটিং, তাল পাতার লেখা কিন্তু সে রাখত। বোঝা গেল? হিজ, তার ফোরহেড, বলো ফোরহেড মানে কি? হেড মানে তো মাথা, আর ফোরহেড মানে মাথার আগে, অর্থাৎ কপাল। তার কপাল ওয়াজ ছিল রেসপ্লেন্ডেন্ট, এটা অ্যাডজেক্টিভ। দেখো রেসপ্লেন্ডেন্ট মানে চকচকে, জল জল করছে, উজ্জ্বল, দীপ্তিময়, বুঝতে পারছো? তার কপাল কেমন? রেসপ্লেন্ডেন্ট, উজ্জ্বল, দীপ্তিময়। এবার কিসের দীপ্তিময়, কিসের জন্য দীপ্তিময়? আমাদের তো কপাল দীপ্তিময় হয় না, আমাদের কপালে কি কিছু আছে যে দীপ্তিময় হয়? সবাই দেখে চোখে, এই ছেলেটার কপালটা দীপ্তিময়, এর রয়েছে দীপ্তিময়, মানে এই যে অ্যাস্ট্রোলজার, এর কপাল দীপ্তিময় হতেই হবে, না হলে কেউ আসবে না। দেখো কেন? উইথ স্যাক্রিড অ্যাস, অ্যাস মানে ছাই, আর স্যাক্রিড মানে হলো পবিত্র, পবিত্র ছাই। অ্যান্ড ভার্মিলিয়ান, ভার্মিলিয়ান মানে হলো সিঁদুর। তাহলে ছাই আর সিঁদুরকে মিশিয়ে তার কপালে ঘষা আছে। পবিত্র ছাই কেন? তোমরা দেখবে যারা পুরোহিত পুজো করে, লাস্টে যখন সে যজ্ঞ হয়, আগুন জ্বলে, তারপর কাঠ হয়, কাঠের পুরানো যে তোমার যখন পুড়ে যায় তখন তার অংশটা মালয় করে নিয়ে প্রত্যেকের মাথায় ঠেকানো হয়, ভাবে কপালে প্রত্যেকে ঠেকে দেওয়া হয়, ওটা একটা পবিত্র ছাই বলা হয়। তো সেই রকমই ধরো যে স্যাক্রেড অ্যাস, পবিত্র ছাই, অ্যান্ড ভার্মিলিয়ান, সিঁদুর তার ফোরহেড, তার কপালে রয়েছে। অ্যান্ড এবং হিজ আইজ, তার চোখ, স্পার্কেল, স্পার্কেল মানে একদম জল জল করছে, উজ্জ্বল তার চোখ, অর্থাৎ একেবারে বলতে পারো তুমি দীপ্তিময়, তার চোখ হচ্ছে দীপ্তিময়। এবার দীপ্তিময় কেন? উইথ এ শার্প, শার্প মানে তীক্ষ্ণ, অ্যাবনর্মাল গ্লিম। অ্যাবনর্মাল মানে কি? নর্মাল মানে স্বাভাবিক, আর অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক, বা বলতে পারো স্বাভাবিকের বিরুদ্ধে, অতি স্বাভাবিক একটা গ্লিম। গ্লিম মানে জ্যোতি, তার চোখে একটা জ্যোতি আছে। কেন, কিসের জন্য? হুইচ ওয়াজ রিয়ালি, যেটা ছিল রিয়ালি মানে প্রকৃতপক্ষে ওই যে চোখের দীপ্তি বলছি না আমরা, সেই দীপ্তি অ্যাকচুয়ালি ছিল কেন জানো? কারণ অ্যান আউটকাম, একটা বহিঃপ্রকাশ। কিসের আউটকাম? মানে বহিঃপ্রকাশ। কিসের বহিঃপ্রকাশ? অফ এ কন্টিনিউয়াল, অনবরত, কন্টিনিউয়াল মানে কি? অনবরত সার্চিং লুক ফর কাস্টমার, কাস্টমার খোঁজা। দেখবে কোনো লোক বসে আছে আর চোখ দিয়ে সে কাস্টমার খুঁজছে, তার চোখ কিন্তু দীপ্তিময় থাকবে, কাস্টমার দিকে চোখ থাকবে, কোথায় কোন কাস্টমারকে পাবো। তো এই কারণে অ্যাকচুয়ালি তার চোখ ছিল কি? গ্লিম, জ্যোতি, উজ্জ্বল, ঠিক আছে। দেখো বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, ওই যে দীপ্তিময় চোখ, সেই চোখটাকে দেখো ভালো করে বোঝো। হুইচ, আগে হুইচটাকে দেখো, এটাকে দাগ মারো, ঠিক আছে। এটা মনে করো হিজ সিম্পল ক্লায়েন্টস, তার যে সাধারণ ক্লায়েন্ট কারা হয়,
মক্কেল বলা হয়। মক্কেল মানে কি, দেখবা উকিল থাকে, উকিলের মক্কেল হয়। উকিল মানে হচ্ছে যে ওকালতি করে, একটা একটা প্রফেশন। এবং তারা যার কাছে, ওই উকিলের কাছে যারা সমস্যা নিয়ে আসে, মকদ্দমা নিয়ে আসে, তারা হচ্ছে ক্লায়েন্ট। তো তার সিম্পল ক্লায়েন্ট, ক্লায়েন্ট কারা, যারা জ্যোতিষীর কাছে আসবে তারাই ক্লায়েন্ট, যাদের কাছ থেকে পয়সা নেবে, যাদেরকে নিয়েই ব্যবসা করবে আর কি এই জ্যোতিষী, তার হিজ সিম্পল ক্লায়েন্টস, তার সাধারণ যারা ক্লায়েন্ট মানে মক্কেল, তারা টুক টু বি, টুক মানে নিত, টু বি কি হতে, এ প্রফেটিক ভিশন লাইট, সরি প্রফেটিক লাইট। প্রফেটিক মানে কি জানো, ঠিক একটা ভবিষ্যৎবাণী করে এমন, লাইট মানে জ্যোতি, আলো, ভবিষ্যৎবাণী করে এমন আলো হিসেবে নিত। কোনটাকে, এই যে হয়ে যাচ্ছে এটাকে, কোনটাকে, এটাকে বলতে কোনটাকে, তার ওই চোখটাকে। অ্যান্ড ফেল্ড কমফোর্টেড, এবং সেই সমস্ত মানুষজন ক্লায়েন্ট গুলো ফেল্ড অনুভব করতেন, কমফোর্টেড মানে আরাম অনুভব করতেন। স্বাভাবিক, জ্যোতিষীর কাছে কারা যায়, যারা সমস্যায় আছে, এবং তার যখন জ্যোতিষীকে দেখে যদি তাদের ভালো না লাগে, তাহলে তাদের কি আর মনের মধ্যে শান্তি আসবে? আসবে না। তাই জ্যোতিষীকেও সেই রকম ভাবে সাজতে হয় যাতে সকলে তার কাছে আসে এবং মনে শান্তি পায়। দেখো, দ্য পাওয়ার অফ হিজ আইস, তার চোখের যে পাওয়ার, পাওয়ার মানে কি, পাওয়ার মানে বলতে পারো তার শক্তি বা তার জ্যোতি, সেটা ওয়াজ ছিল কনসিডারেবলি এনহ্যান্সড। এবার দেখো পাওয়ার মানে কি, এখানে পাওয়ার মানে ক্ষমতা বলতে, কিসের ক্ষমতা, তার চোখের ক্ষমতা। ওয়াজ কনসিডারেবলি মানে তুলনামূলক ভাবে, কনসিডার করা, আমরা সাধারণ যে চোখ আমাদের, সে তার চাইতে একটু বেশি এনহ্যান্সড হয়েছিল। প্যাসিভ ভয়েসে আছে, এনহ্যান্সড হয়েছিল মানে বেড়ে গেছিল তার ক্ষমতা, চোখের ক্ষমতা। কিসের দ্বারা, বাই দেয়ার পজিশন, দেয়ার মানে তাই সে চোখ দুটোর, পজিশন মানে কি, অবস্থান। তাহলে এটুকুর মানে হলো দ্য পাওয়ার অফ হিজ আইস, তার চোখ দুটোর যে ক্ষমতা, ওয়াজ কনসিডারেবলি মানে তুলনামূলক ভাবে এনহ্যান্সড বেড়ে গিয়েছিল, বাই দেয়ার পজিশন, চোখ তো একটা হয় না, দুটো হয়, তাই দেয়ার পজিশন তাদের অবস্থানের জন্য। দেখো কেন, সেটা প্লেসড, সেটা কোথায় ছিল, অ্যাজ দে ওয়ার, সেই চোখগুলি ছিল বিটুইন মানে দুইয়ের মধ্যে, ঠিক আছে, দুইয়ের মধ্যে ছিল। কোন দুই, দ্য পেন্টেড ফোরহেড, পেন্টেড মানে রং করা, ফোরহেড মানে কপাল। আগে বলেছি ভার্মিলিয়ান আর স্যাক্রি ড্যাশ ছিল, তাহলে সেই স্যাক্রি ড্যাশ আর ভার্মিলিয়ানের জন্য তার পেন্টেড একটা ফোরহেড, একটা রং চঙা কপাল। অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার, কালো একটা হুইস্কার মানে গোপ, দাড়ি, গোপ নয় দাড়ি, হুইস্কার। হুইচ স্ট্রিমস, যেটা আবার স্ট্রিম মানে, স্ট্রিম মানে নদী বয়ে যাওয়া, এখানে তার দাড়িটাকে বলা হচ্ছে স্ট্রিম করে আসে, নদীর মতন বয়ে গেছে, ডাউন মানে নিচের দিকে, হি চিক তার গালবে। তাহলে এই দুয়ের মাঝে তার চোখ ছিল, একটা হচ্ছে কপাল, রং করা কপাল, আর নিচে ছিল দাড়ি যেটা নদীর মতন একেবারে, তার চিক তার গাল বেয়ে এসছে, তাহলে উপরে লাল ছাই রং আর নিচে কালো রং, আর দুইয়ের মাঝে হচ্ছে তার চোখ। সেই জন্য অ্যাকচুয়ালি তার যে এই জ্যোতিটা এটা একটু বেড়ে গেছিল। এবার দেখো কি বলছে আমাদের লেখক, ইভেন এমনকি এ হাফ উইটস আইস, উইট মানে কি জানো, উইট মানে জ্ঞান আছে এমন ব্যক্তিকে উইট বলা হয়, আর হাফ উইট মানে অর্ধ শিক্ষিত। এখানে বলতে চাইছেন অশিক্ষিত বা একেবারে সাধারণ মানুষ, ঠিক আছে। তাহলে হাফ উইটস আইস মানে যারা সাধারণ লোক, তাদের চোখও, ইভেন মানে এমনকি তাদের চোখও উড স্পার্কেল চকচক করবে, ইন সাচ এ সেটিং, সেটিং মানে এই যে সেট করা সবকিছু, ওপরে কপালে তোমার যেসব জিনিস রয়েছে, নিচে রয়েছে তার পোশাক, হাবভাব এসব রয়েছে, তাই এই যে সেটিংটা রয়েছে, এই সেটিংটার মধ্যে যদি যে কোনো মানুষের চোখকে রাখা হয়, তো তার চোখ কিন্তু দীপ্তিময় হবে, গ্লিম করবে। দেখো এবার দেখো, টু ক্রাউন, ক্রাউন মানে কি, দেখো ক্রাউন মানে মুকুট, কিন্তু এখানে ভার্ব, এটা কিন্তু নাউন নয়, ভার্ব। ক্রাউন মানে মুকুট দেওয়া নয়, দেখো বলছি আমি, টু ক্রাউন দ্য এফেক্ট, এফেক্ট মানে এর যে প্রভাব, এই যে তার যে পোশাক, তার যে প্রভাব, এটাকে ক্রাউন করতে, মুকুট দিতে মানে আরো সুন্দর করে সাজাতে, ঠিক আছে, কি করতে হবে, হি উন্ড, উন্ড মানে বাঁধতো, বাঁধা, বোঝো, পাগড়ি বাঁধা, উন্ড, সে বাঁধতো এ স্যাফরন কালার টারবান, সে টারবান বাঁধতো, টারবান মানে পাগড়ি, কোন রঙের, কালো রঙের না,
এ স্যাফরন কালার মানে হচ্ছে গেরুয়া রঙের। তোমরা দেখবে হিন্দু ধর্মের লোকেরা যারা জ্যোতিষী তারা সবাই বেশিরভাগই গেরুয়া রং, কেউ কেউ লাল রঙেরও পাগড়ি বাঁধে, ঠিক আছে। তো স্যাফরন কালার টারবান সে বেঁধেছে, অ্যারাউন্ড মানে চারিদিকে, অ্যারাউন্ড হিজ হেড তার মাথার চারিদিকে সে স্যাফরন কালারের একটা পাগড়ি বেঁধেছে। দিস কালার স্কিম, এই যে কালারের একটা স্কিম, হ্যাঁ, এই যে গেরুয়া কালার, লাল কালার, ছাই কালার, কালো কালার, চোখের জ্যোতি, নেভার ফেল্ড, কখনো ব্যর্থ হয় না। কিসে ব্যর্থ হয় না? কোনো একজন খদ্দেরকে ধরে আনতে, সেই খদ্দেরকে এইটুকু বোঝাতে যে আমি অনেক কিছু জানি, গ্রহ কোথায়, নক্ষত্র কোথায়, তারা কোথায়, সূর্য কোথায়, তাদের অবস্থান কোথায়, তোমার অবস্থান কোথায়, এইটুকু বোঝাবার জন্য তার যে বেশভূষা, এই যে তার বেশভূষা অ্যাস্ট্রোলজারে, আমাদের আর কে নারায়ণের যিনি অ্যাস্ট্রোলজার গল্পের, তার যে বেশভূষা দুর্দান্ত, তাকে দেখে পছন্দ হবেই ক্লায়েন্টের, যারা দুর্বল, যারা হতভাগা, ঠিক আছে। আর বেশিরভাগই আমরা হতভাগা। দেখো, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড, দেখো তাই বলছে, লোকেরা অ্যাট্রাক্টেড হতো। অ্যাট্রাক্টেড হওয়া মানে কি? আকর্ষিত হওয়া কারোর দিকে। টু হিম, তার প্রতি আকর্ষিত হতো। অ্যাজ, যেমনটা বিজ আর অ্যাট্রাক্টেড, মৌমাছিরা আকর্ষিত হয়। টু, কোথায়? কসমস অর ডালিয়া স্টক, কসমস বা ডালিয়ার যে বোঠা, কাণ্ড বা ফুল বলতে পারো, কসমস ফুল বা ডালিয়া ফুলে যেমন মৌমাছিরা আকর্ষিত হয় মধুর জন্য, হ্যাঁ, একইভাবে লোকেরাও কিন্তু তার প্রতি আকর্ষিত হতো, হওয়াটাই স্বাভাবিক। দেখো, হি, সে, স্যাট, সে বসতো। কোথায় বসতো সে? আন্ডার, নিচে বসতো। কারণ নিচে, কার নিচে? দা বাউজ, বাউজ মানে শাখা পোশাখা, ডালপালা, সে ডালপালার নিচে বসতো। কার ডালপালা? অফ এ স্প্রেডিং টামারিন ট্রি, টামারিন ট্রি, স্প্রেডিং মানে ছড়িয়ে থাকা, ট্যামারিন মানে হচ্ছে তেঁতুল গাছ, ট্রি, ট্যামারিন ট্রি মানে তেঁতুল গাছ। তোমরা দেখবে তেঁতুল গাছ অনেক বড় বড় হয়, এবং সে বড় বড় যে তেঁতুল গাছ, তার যে বড় বড় শাখা পোশাখা, তার নিচে কিন্তু সে বসতো। ওই যে টামারিন ট্রি, সেটা হুইচ ফ্ল্যাঙ্কড, যেটার মধ্য দিয়ে গেছে এ পথ, একটি পথ, রানিং, সেটা কোথায় গিয়েছে? থ্রু দা টাউন হল পার্ক। যাই হোক, ওখানে একটা জায়গা আছে, এই মালগুড়ি ডেজ থেকে যেটা নেওয়া হয়েছে। মালগুড়ি ডেজ অ্যাকচুয়ালি দক্ষিণ ভারতের একটি তোমার কাল্পনিক বা ইমাজিনারি টাউন। তো সেরকমই কল্পনা করা হয়েছে যে এটা টাউন হল পার্কের দিকে গিয়েছে। এটা কিন্তু দেখো একটা শহরের দৃশ্য, ঠিক আছে। দেখো, ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, এই যে জায়গা যেখানে আমাদের অ্যাস্ট্রোলজার্স বসেছে, সেই জায়গাটা হচ্ছে রিমার্কেবল। রিমার্ক মানে কি বলো? মন্তব্য করা। আর যে জায়গা নিয়ে মন্তব্য করা যায়, যাকে নিয়ে কিছু বলা যায়, তাকেই তো বলবো রিমার্কেবল। যেমন রিমার্কেবল পার্সন, যে ব্যক্তি খুব উল্লেখযোগ্য, তাকেই বলবো রিমার্কেবল, উল্লেখ করার মতন। তাহলে রিমার্কেবল প্লেস একটা উল্লেখযোগ্য জায়গা। ইন মেনি ওয়েজ, বিভিন্ন ভাবে, দুই একটা কারণে নয়, অনেক কারণে এটা রিমার্কেবল। দেখো তো কি কি কারণে। এ সার্জিং, সার্জ মানে ঢেউ, ক্রোড মানে ভিড়, একটা ঢেউয়ের মতন ভিড়। ওয়াজ অলওয়েজ মুভিং, সব সময় আসছে, আপ অ্যান্ড ডাউন মানে আসছে আর যাচ্ছে। তাহলে সব সময় এই জায়গাটায় একটা ঢেউ, একটা ঢেউ, কিসের ঢেউ? মানুষের ঢেউ, আসছে আর যাচ্ছে। হ্যাঁ, দিস ন্যারো রোড, এই ছোট্ট যে রাস্তা, এই যে জায়গাটা রয়েছে, জায়গাটায় রাস্তাটা ছোট। মর্নিং টু নাইট, সকাল থেকে একেবারে রাত্রিবেলা পর্যন্ত। তাহলে এই জায়গাটায় মানুষের ভিড় আসে মানে ব্যবসা ভাই চলবে এখানে, ঠিক আছে। দেখো, এ ভ্যারিয়েটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস। এ ভ্যারিয়েটি মানে বৈচিত্র্যপূর্ণ, ট্রেডস মানে ব্যবসা, এন্ড অকুপেশনস মানে পেশা। ওয়াজ রিপ্রেজেন্টেড, পাওয়া যায়, অল অ্যালং ইটস ওয়ে, এই যে জায়গা, এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে ভাই সব ধরনের পেশার বা সব ধরনের ব্যবসার মানুষজনকে তোমরা এখানে পাবে। কে কে আছে দেখো। মেডিসিন সেলার, বলো মেডিসিন মানে কি? মেডিসিন মানে হলো ঔষধ। তাহলে ঔষধ বিক্রেতা, ঔষধ বিক্রেতা আছে। আর কে আছে দেখো, সেলার্স অফ স্টোলেন, স্টোলেন মানে কি? স্টিল মানে কি? STEAL, স্টিল মানে চুরি করা, এর 3 নম্বর ফর্ম স্টোলেন।
এটা হচ্ছে তোমার পার্টিসিপল অ্যাডজেক্টিভ। স্টোলেন মানে চুরি করা, হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে কি বলতো, যে ওই ভাঙাচোরা লোহা, হ্যাঁ, ওগুলোকে হার্ডওয়্যার বলা হয়। এন্ড জাঙ্ক একসঙ্গে বলা হয়, অর্থাৎ চুরি করে আনা কিছু হার্ডওয়্যার, কিছু জাঙ্ক, ওইগুলোর বিক্রেতা রয়েছে। তাহলে 1 নম্বর মেডিসিন সেলার। 2 নম্বর চুরি হয়ে যাওয়া, চুরি করে নিয়ে আসা যে হার্ডওয়্যার এবং জাঙ্ক, অর্থাৎ লোহা ভাঙা, টিন ভাঙা, সেগুলোর বিক্রেতা। ম্যাজিশিয়ান রয়েছে, আবার ম্যাজিক দেখায়। অনেক মানুষ আসলে ছোট ছেলেরা আসবে না, তাদেরকে ম্যাজিক দেখাতে হবে, সেখান থেকে ইনকাম হবে। এন্ড অ্যাবভ অল, সর্বোপরি, এন্ড অকশনিয়ার। অকশনিয়ার মানে কি বলো, তোমার শুনে থাকবে অকশনিয়ার, তোমরা শুনে থাকবে আইপিএল এ, যেখানে অকশন করা হয়। অকশন করা হয় মানে হচ্ছে নিলাম করা হয়, কার দর কত। বিরাট কোহলির দর হচ্ছে তোমার 200 কোটি। তারপরে তোমার ধরো তোমার রোহিত শর্মার দর হচ্ছে 500 কোটি। হ্যাঁ, কে কত দরে কিনবে, অকশন করা। তাই এখানে একটা অকশনিয়ার রয়েছে। কি রয়েছে? অকশনিয়ার। কিরকম? অফ চিপ ক্লথ, সস্তা কাপড়ের। এবার কিরকম? সস্তা কাপড়ের মানে ও সস্তা কাপড় নিয়ে আসতো, এবার সস্তা কাপড় নিয়ে এসে বলতো, বলে 20 টাকা, 20 টাকা কে নেবে, 20 টাকা, কে 20 টাকা বেশি দেবে। কেউ হয়তো বললো 50 টাকা দেবো আমি, সঙ্গে সঙ্গে 50 টাকা, 50 টাকা, কে 50 টাকা বেশি দেবে, 50 টাকা বেশি কে দেবে, 30 টাকা দেবো আমি, 30 টাকা, 30 টাকা, 30 টাকা বেশি কে দেবে। বুঝতে পারছো? এইভাবে অকশন করতো। যে যত বেশি দাম দিতে পারতো তাকে সে ওই চিপ ক্লথটা দিয়ে দিত। এটা হচ্ছে অকশনিয়ারের কাজ। তারপরে দেখো, যেমন বাড়ি ঘর নিলাম হয়, 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 2 কোটি, সেই রকম। তারপরে দেখো, খুব ক্রিয়েটেড। এবার বাবা যে অকশনিয়ার হবে সে চুপচাপ বসে তো করতে পারবে না কাজ, তো খুব ক্রিয়েটেড এনাফ দিন। যে ক্রিয়েট করতো মানে 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 সৃষ্টি করতো, এনাফ মানে যথেষ্ট, দিন মানে হই হট্টগোল, মানে চিৎকার, অল ডে, সারাদিন। কিসের জন্য? টু অ্যাট্রাক্ট, আকর্ষণ করতে, দ্য হোল টাউন, সমস্ত টাউনকে, মানে সমস্ত টাউনের মানুষজনকে আকর্ষণ করার জন্য চিৎকার করতো। নেক্সট টু হিম, তার ঠিক পাশে, মানে ওই যে অকশনিয়ার তার ঠিক একেবারে পাশে। ইন ভ্যাসিফেরাসনেস, এটা আবার কি? ভ্যাসিফেরাসনেস মানে আরো কর্কশ কণ্ঠে, আরো তীব্র কণ্ঠে। কেম, আসতো। কে আসতো? এ ভেন্ডর, একটা বিক্রেতা। আচ্ছা, ভেন্ডর আর সেলারের মধ্যে পার্থক্য কি? সেলার সবাই হতে পারে, কিন্তু ভেন্ডর মানে দেখবা যারা আইসক্রিম বিক্রি করে, দেখেছো, একটা ছোট গাড়িতে করে নিয়ে যায়, বা হয়তো কোন ছোট ঠেলা গাড়িতে করে নিয়ে তোমার কোনো মাল বিক্রি করে, তাদেরকে বলা হয় ভেন্ডর। তো ভেন্ডর সে আসতো। অফ কিসের ভেন্ডর? ফ্রাইড গ্রাউন্ড নাটস। ফ্রাইড মানে ভাজা, হ্যাঁ, আর গ্রাউন্ড নাটস মানে, গ্রাউন্ড মানে তো মাটির তলার, আর নাট মানে বাদাম, মাটির তলার বাদাম, মানে অ্যাকচুয়ালি চিনে বাদাম বা যে কোনো আমাদের যে বাদামগুলো আমরা খাই সেই বাদাম। সেই ফ্রাইড মানে ভাজা বাদামের বিক্রেতা, কাঁচা বাদাম নয় কিন্তু ভাজা বাদামের বিক্রেতা আসতো। এবার হু গেভ, যে দিত, গিভ মানে দেওয়া, আর গেভ মানে দিত, হিজ ওয়ার। এখানে ওয়ার মানে কি? তার ওই যে ভাজা বাদাম, ওইগুলোকে বলা হচ্ছে ওয়ার, জিনিসপত্র। কি দিত? এ ফ্যান্সি নেম, মানে একটি সুন্দর, ফ্যান্সি মানে সুন্দর নাম দিত। ইচ ডে, প্রত্যেক দিন। অর্থাৎ সে বিক্রি করতো ভাজা বাদাম, কিন্তু সেই ভাজা বাদামের নাম দিত বিভিন্ন দিন বিভিন্ন রকম। কি কি বলতো দেখো, কলিং ইট, এটাকে বলতো বোম্বে আইসক্রিম অন ডে, তাহলে একদিন বলতো বোম্বে আইসক্রিম। এন্ড অন দা নেক্সট, পরের দিন কি বলতো দেখো, দিল্লি আমন্ড, দিল্লির আমন্ড, দিল্লির রসগোল্লা। অন দা থার্ড ডে কি বলতো, রাজার ডেলিকেসি, রাজার সুস্বাদু খাবার, প্রিয় খাবার। অর সো অন এন্ড সো ফোর্থ। এইভাবে সে কাজ চালাতো। অর্থাৎ ওই যে তোমার ভাজা বাদাম বিক্রেতা, সে কিন্তু এইভাবে তার ব্যবসা চালাতো। এন্ড এবং তাতে কি হতো, পিপল ফ্লক। ফ্লক মানে কি জানো? পাখির ঝাঁককে ফ্লক বলা হয়, কিন্তু এখানে ফ্লক মানে এক গাদাগাদি হয়ে থাকা। পিপল ফ্লক মানে লোকেরা একদম ভিড় করতো, টু হিম, তার কাছে। এ কনসিডারেবল পোরশন, কনসিডারেবল মানে যাকে মানে আমরা কনসিডার করতে পারি বা বলতে পারি যে হ্যাঁ নিশ্চিত একটা অংশ, পোরশন অফ দিস ক্রাউড, এই যে ভিড়, এই যে জায়গা, তার যে ভিড়, তার একটা বিশেষ অংশ, একটা বড় ভিড়। হ্যাঁ, ড্যালিড, ড্যালি করা মানে হচ্ছে হেলতে দুলতে এসে দাঁড়ানো, জড়ো হওয়া। ড্যালি হওয়া মানে জড়ো হওয়া, জড়ো হতো বিফোর মানে সামনে, দা অ্যাস্ট্রোলজার টু, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের সামনেও বেশ কিছু মানুষের ভিড় জমা হতো, তারা দাঁড়িয়ে থাকতো।
ঠিক আছে, তারপরে দেখো দ্য অ্যাস্ট্রোলজার ট্রান্স্যাক্ট মানে পরিচালনা করা, ট্রান্স্যাক্টেড মানে পরিচালনা করত। তাহলে এই অ্যাস্ট্রোলজার পরিচালনা করত হিজ বিজনেস, তার এই ব্যবসা কিসের দ্বারা? বাই দ্য লাইট অফ এ ফেয়ার মানে শিখা, ফেয়ার মানে শিখা, লাইট শিখা, শিখার আলো, হুইচ ক্র্যাকেল যেটা আবার দপদপ করতো, ক্র্যাকেল মানে দপদপ করা। কিরকম? তোমরা যারা তোমাদের যারা দেখবা তোমরা এখন পড়ছো, তোমাদের যারা বাবা ঠাকুরদা তারা জানে আগে তো কারেন্ট ছিল না। আগে দেখবা যে জায়গাটায় এরা আছে এখানেও কারেন্টের ব্যবস্থা নেই। এই যে জায়গাটার কথা বলা হচ্ছে, এই শহরের যে জায়গাটার কথা আমরা দেখছি এই গল্পে, সেখানে কিন্তু কারেন্টের ব্যবস্থা নেই, সেই জন্যই কিন্তু এটা হতো। দেখো সে চালাতো দ্য লাইট অফ এ ফ্লেয়ার মানে শিখা দ্বারা, হুইচ ক্র্যাকেল যেটা কি করতো? দপদপ করতো, and smoke up এবং ধোঁয়া উপর দিকে উঠতো, above the groundnuts heap মানে ওই যে গ্রাউন্ডনাট ছিল না বিক্রেতা, তার যে হিপ মানে স্তূপ, নিয়ার বাই কাছাকাছি যে গ্রাউন্ডনাট বিক্রেতা ছিল, ওই যে হিপ স্তূপ রয়েছে তার, অর্থাৎ গ্রাউন্ডনাট বিক্রি করে দেখবে একটা স্তূপ হয় যেখানে নাটগুলো অবশিষ্ট অংশ পড়ে থাকে, তার ওপরে ওই যে একটা লম্ফ ছিল, লম্ফ জাতীয়, লম্ফ তোমরা বুঝবে কিনা জানি না, লম্ফ মানে হচ্ছে কেরোসিন ভরা হতো, তার উপরে তো শিক্ষা দেওয়া হতো, নিয়ে আগুন জ্বালিয়ে রাখা হতো, নিয়ে ওটাতে আগুন জ্বলতো। তো তার শিখা থেকে যে লাইটটা আসতো, সেই ফ্লেমটা আসতো, সেই ফ্লেম থেকে কিন্তু অ্যাস্ট্রোলজার তার যে ব্যবসা, সে কিন্তু তার ব্যবসা চালাতো। তাহলে আজকে আমরা এতদূর পর্যন্তই পড়লাম, কারণ আমরা অত তাড়াহুড়ো করব না, আস্তে আস্তে আমরা পড়বো। এখন অনেক টাইম আছে এবং সিলেবাস তোমাদের অবশ্যই আমি ইউটিউবে শেষ করে ফেলবো 1 by 1, এটা আমি প্রমিস করছি। তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা দেখলাম সেটা একবার রিক্যাপ করি। যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেতে আমরা দেখলাম যে একজন অ্যাস্ট্রোলজার যে দুপুরবেলা প্রত্যেক দিন নিয়ম করে তার সমস্ত যন্ত্রপাতি ছড়িয়ে তেঁতুল গাছের নিচে বসে থাকে, এবং সেটা একটা টাউন হলেও সে জায়গায় লাইটের ব্যবস্থা নেই, সেখানে প্রচুর মানুষজন আসে, সকাল থেকে সন্ধ্যা অবধি ভিড় করে, সেখানে প্রচুর ব্যবসা রয়েছে, মেডিসিন সেলার রয়েছে, গ্রাউন্ডনাট সেলার রয়েছে, অকশনিয়ার রয়েছে, তারপরে তোমার সে ওই যে যারা ওই তোমার ভাঙাচোরা বিক্রি করতে আসে, সেই ভাঙাচোরা বিক্রি করতে আসে এই সমস্ত লোক রয়েছে, আবার যারা বাদাম বিক্রি করে তারাও রয়েছে, তার সঙ্গে কিন্তু অ্যাস্ট্রোলজার সেও রয়েছে। তো এরা প্রত্যেকেই কিন্তু ব্যবসা করে এবং ব্যবসা করে খায়, এটাই তাদের কাজ। এইটুকু পর্যন্ত আজকে আমরা পড়লাম। আজকের পরে আমরা পরের দিন থেকে আবার আলোচনা করব।